Hello everyone, welcome to Unacademy and its official YouTube channel Unacademy WBPSC। তো তোমাদের জন্য একটা খুব স্পেশাল সেশন আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আগামী 10 দিনের মাথায় আমাদের কিন্তু এটা WBCS প্রিলিমিনারি, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে যাওয়া একটা বড় পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা, যে পরীক্ষাকে বেস করে হয়তো অনেকের স্বপ্ন থাকে, অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে। তো সেই পরীক্ষার যে প্রথম ধাপ প্রিলিমিনারি, সেই প্রিলিমিনারি এক্সাম আগামী 22 আগস্ট হতে চলেছে। তো সকলে মিলে তোমরা নিশ্চয়ই প্রস্তুতি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো আমি সেই প্রস্তুতিতেই সিম্পলভাবে যদি দু চারটে পয়েন্ট আমি একটু, আমার মনে হয়েছে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এবং আমি এতদিন পড়ানোর সূত্রপাতে যে সঞ্চয় করেছি যেটুকু অভিজ্ঞতা, সেটুকু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাইছি, যাতে কিনা তোমাদের আগামী 10 দিনটা খুব সুন্দরভাবে তোমরা ইউটিলাইজ করতে পারো, কিভাবে প্রস্তুতি নেবে আগামী 10 দিনে। এটাই আমরা আজকের এই সেশনটাতে বলবো। সেশনটা বড্ড বেশি ছোট হবে, একদম 10 মিনিটের মাথায় আমি হয়তো শেষ করে দেবো। 10টা মিনিট একটু ধৈর্য ধরে তোমরা একটু শুনে নাও, কেমন? সো দিস ইজ presented by me, পবন কৃষ্ণ সাহা, ভেরিফাইড প্লাস এডুকেটর WBPSC আনএকাডেমি। আনএকাডেমিতে আমি কিন্তু ম্যাথস এবং রিজনিং পড়িয়ে থাকি, তোমরা নিশ্চয়ই জেনে থাকো। তো সেখানে তোমরা আমাকে অবশ্যই ফলো করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ, ম্যাথ এবং রিজনিংয়ের জন্য তোমরা আমাকে অবশ্যই আনএকাডেমিতে ফলো করে নিও। এই ফলো করাটা জরুরি ওখানে, কেন কি পবন কৃষ্ণ সাহা নামটা ওখানে সার্চ করে নিলেই ফলো বাটনটা পাবে। ফলো বাটনটা প্রেস করে নিলে তোমরা কিন্তু আমার হয়ে যাওয়া বিভিন্ন ক্লাসগুলোর নোটিফিকেশন পেতে থাকবে। তো চলো আমি শুরু করি তাহলে। আজকের যে কন্টেন্ট বা যে ক্লাস বা সেশন, সেটা হচ্ছে আগামী 10 দিন তোমরা WBCS প্রিলিমিনারির জন্য কিভাবে প্রস্তুতি নেবে। তো প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত আমাদের WBCS প্রিলিমিনারিতে কি কি সাবজেক্ট এসে থাকে। নিশ্চয়ই তোমরা জানো অবশ্য, আমি জাস্ট একটা সিম্পল রিভিশন তোমাদের করিয়ে দেওয়া যে ডিফারেন্ট কি কি সাবজেক্ট আছে আমাদের WBCS প্রিলিমিনারিতে। ফার্স্ট রয়েছে ইংলিশ কম্পোজিশন। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এখানে লেখাটা একটু হয়তো হেজি এসে গেছে, বাট আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে তোমাদের জন্য এই সেশনটা নিয়ে নেওয়ার। তো ইংলিশ কম্পোজিশন রয়েছে 25 মার্ক। এটা একদম নিশ্চিন্তে থাকো, 1 থেকে 25 মার্কের যে কোয়েশ্চেন, সে একদম প্রথম 25খানা কোয়েশ্চেন তোমাদের ইংলিশ থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ রাখবে না। বাদ বাকি যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু একটু মিক্সড আপ হয়ে থাকে, ঠিক আছে? কখনো হয়তো জেনারেল সায়েন্স দেবে, তারপরে হয়তো কিছুক্ষণ পরে হিস্ট্রি দিয়ে দিতে পারে, IIM দেবে, এইভাবে তোমার থাকবে। বাট প্রথম 25খানা কোয়েশ্চেন তোমার ইংলিশে থাকবে। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের 25 মার্কের। তারপরে আসছে আমাদের বেসিক্যালি আমরা যেটাকে বলবো কারেন্ট ইভেন্টস, মানে বেসিক্যালি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলে যেটা আমরা পরিচিত থাকি, তো সেটা হচ্ছে 25 মার্কের। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এইখানে আমাদের বলে রাখা দরকার, হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে তোমরা অ্যানসিয়েন্ট দেখতে পাবে, মিডাইভাল দেখতে পাবে, এবং অবশ্যই কিছুটা হলেও আমাদের ওই 1857 অবধি যে রিভোল্টটা রয়েছে তার আগে অবধি যেটুকু রয়েছে সেইটুকু আমরা দেখব, ঠিক আছে? তারপরে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। মেনলি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা থাকে, এবং সাথে অবশ্যই ইন্ডিয়ান জিওগ্রাফি বা ইন্ডিয়ান যে বর্ডার স্টেট এই সমস্তর উপরে বা ক্লাইমেট সমস্ত কিছুর উপরে দেওয়া থাকে। তারপরে আসছে পলিটি অ্যান্ড ইকোনমি। এখানে কিন্তু বলাই বাহুল্য, পলিটি এবং ইকোনমি দুটো আলাদা সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তারা মার্কিং করে রেখেছে 25 মার্কের। এখন দেখো 25 করে বলে রেখেছে, বাট এমন নয় যে 25 মার্কই দেবে, কিছু কিছু কম বেশ হয়েই থাকে, কখনো হয়তো 22টা দেবে, কখনো হয়তো 27টা দেবে। তো এটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ এটা 25 করে এগোতে হবে। এইবার আসছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি INM। এই INM এ একদম পুরোপুরি 25, কখনো কখনো এর চেয়েও বেশি দেওয়া থাকে, 30, 32, 33। এই যেমন গত বছর 2020 সালে কিন্তু 33খানা কোয়েশ্চেন INM এর উপর থেকেই ছিল, 33 বা 34খানা কোয়েশ্চেন INM বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে ছিল। আমি অবশ্যই আসবো ডিটেলসে, তোমরা একদম জাস্ট একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং তারপরে আসছে আমাদের জেনারেল মেন্টাল এবিলিটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি GI এবং ম্যাথামেটিক্স। নিশ্চয়ই জানো GI আমাদের মোটামুটিভাবে এখানে ম্যাক্সিমামটাই থাকে 70% এবং ম্যাথ থাকে 30%। তো এইভাবে তোমরা কিন্তু এখানে 25 মার্ক বা 27 মার্ক মতন সুন্দর করে দেখে নিতে পারবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার, কি কি সাবজেক্ট পড়তে হবে বা রিভিশন দিতে হবে। এবং এখানেই আমি তোমাদের খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছি, যেটা আশা করা যায় অন্যান্য জায়গায় খুব বেশি দেখানো হয় না। জাস্ট আমি এটাই একটা সিম্পলভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখে নাও। যেটা হচ্ছে বেসিক্যালি ট্রেন্ড অ্যানালিসিস। তোমরা তো অনেকেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখেছো, বাট সেটাকে কিন্তু অ্যানালিসিস কয়জন করেছো এটা একটা কোয়েশ্চেন মার্কের ব্যাপার রয়েছে, তাই না? মানে অ্যানালিসিস করাটাই সেইভাবে হয় না যে কোথা থেকে কোথায় মানে কতটা কোয়েশ্চেন করে আসছে বা তার পার্সেন্টেজ কতটা রয়েছে। দেখো এখানে আমি
যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 2015 থেকে 2020 সাল অবধি আমার টোটাল 6 ইয়ার্সের যা যা আমার যে প্রিলিমিনারি কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর উপরে বেস করে এটা দেওয়া। তো আমি তোমাদেরকে যেটা আগেই বলেছিলাম যে 1 থেকে 25 মার্ক কিন্তু কনফার্ম এটা ইংলিশ থাকবে। দেখো প্রতিটা বছরেই 25টা করে তোমার ইংলিশের কোয়েশ্চেন থাকছে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এবার তোমরা নিজে বুঝতে পারছো যে 200 মার্কের মধ্যে যদি 25 করে থাকে প্রতিটা ইয়ারেই, তাহলে তার পার্সেন্টেজটা হয় আমার 12.5%। মানে 100টার মধ্যে 12.5খানা হচ্ছে তোমার ইংলিশের কোয়েশ্চেন থাকবে, যদি আমরা পার্সেন্টেজের হিসাবে আসি। যেগুলো আমি সার্কেল করছি সেগুলো আমার পার্সেন্টেজ। নেক্সট আছে ইন্ডিয়ান হিস্ট্রি, বা যেটা আমরা অ্যাকচুয়ালি বললাম ওই অ্যানসিয়েন্ট মিডাইভাল এই সমস্ত হিস্ট্রিটা। সেখানে আমরা দেখছি কখনো কখনো 13টা, কখনো 22টা, কখনো 21টা, 12টা, ইভেন 16টা। মানে কোনো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ তুমি ধরে রাখতে পারো 20টার আশেপাশে রয়েছে, এবং তার পার্সেন্টেজ তুমি দেখতে পাচ্ছ 8.75%। এখানে কিন্তু পার্সেন্টেজগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এরকমভাবে বলবো না যে গত বছর 2020-তে তোমার 16খানা হিস্ট্রিতে কোয়েশ্চেন এসেছে, দ্যাট মিনস এইবারও তোমার 16খানা কোয়েশ্চেন আসবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। 12টাও আসতে পারে, 20টাও আসতে পারে, 25টাও আসতে পারে, ঠিক আছে? তো মোটামুটিভাবে গত 5 বা 6 বছরের যাবতীয় যা ডিটেলস আছে সেই ডিটেলস থেকে আমরা দেখতে পাচ্ছি অন অ্যান অ্যাভারেজ 8.75 অর নিয়ার অ্যাবাউট 9% কোয়েশ্চেন্স কিন্তু তোমার অ্যানসিয়েন্ট এবং মিডাইভাল হিস্ট্রি থেকে এসে থাকে, রাইট? এরপরে আসছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট, আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে একটা সেকশন বা চ্যাপ্টার, মানে যে সাবজেক্ট, সেটা হচ্ছে আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানে আমরা একটু ডিটেলসে আসবো, তবে সেখানে জাস্ট একটা ওভারঅল বলে দিই। দেখো 36খানা হচ্ছে 2015, তারপরে 27, তারপরে 30, তারপরে 31, তারপরে 39, তারপরে 33। তো দেখো 2019 সালে 39খানা, মানে এটা যথেষ্ট একটা বড়সড় একটা এরিয়া, তাই না? 39খানা কোয়েশ্চেন শুধুমাত্র 200টার উপরেই তোমার কিন্তু শুধুমাত্র আইএনএম, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এসেছে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে আমরা জানি 1885 থেকে মোটামুটিভাবে আমরা যদি ধরি, চলো 1858 থেকে 1947 পর্যন্ত একটা যে ফেজ, সেই ফেজগুলো আমরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যাবতীয় যা যা ডিটেলস আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। অবশ্যই এর পার্সেন্টেজটাও বেশি আছে, 16.33%, এবং খেয়াল করে দেখবে তোমার বাকি যে সাবজেক্টগুলো আছে সবচাইতে বেশি ফ্র্যাকশনস বা সবচাইতে বেশি যে পার্সেন্টেজ, সেটা কিন্তু আমাদের এই আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে রয়েছে। দেন আসছে আমাদের জিওগ্রাফিতে 28, 29, এরকম করে থাকে কম বেশি। তো মোটামুটিভাবে দেখা যাচ্ছে 13.58%। তারপরে রয়েছে আমাদের জেনারেল সায়েন্স। এখানে বলাই বাহুল্য যে জেনারেল সায়েন্স শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি নয়, তার সাথে একটা বড়সড় পোর্শন হচ্ছে বায়োলজি, যেটা কিনা অনেকেই মানে একটু অ্যাভয়েড করে থাকে। তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকেও সেখানেও আমাদের অন অ্যান অ্যাভারেজ 10% এসে থাকে প্রিলিমিনারিতে। দেন আসছে আমাদের জেনারেল মেন্টাল এবিলিটি বা ম্যাথ এবং রিজনিং, দুটোই কিন্তু অবশ্যই বলতে হবে। জেনারেল মেন্টাল এবিলিটি মানে এমন নয় যে শুধুমাত্র রিজনিং, তার সাথে সাথে অবশ্যই ম্যাথ পোর্শনটাও থাকছে, এবং তার পার্সেন্টেজটা হচ্ছে ওভারঅল যদি দেখা যায় 13.41%। বলাই বাহুল্য এটা অনেকটাই কম, কিন্তু খেয়াল করে দেখবে একটু ভালো করে যে বেসিক্যালি মানে এটা পার্সেন্টেজ যথেষ্টই বেশি, এবং এর যে কোয়েশ্চেনের যে নাম্বার সেগুলো একটু ভালো করে দেখো, 27, 25, 29, 30, মানে মোটামুটিভাবে কম বেশি মিনিমাম নাম্বার হচ্ছে 25, তারপরে 27, 30, 29 এইরকম রেঞ্জে ঘোরাফেরা করে। দেন আসছে পলিটি। অনেকেই ভাববে ডাব্লিউবিসিএস মানে ল অ্যান্ড অর্ডার নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, এবার আমাকে বিশাল করে লক্ষ্মীকান্ত শুরু করে দিতে হবে। কিন্তু আপাতত প্রিলিমিনারির জন্য তোমরা কিন্তু অতটাও না ভাবলেও চলবে। কেন? তার পার্সেন্টেজটা তুমি যদি দেখো সেটা হচ্ছে 6.08%। যদিও 2020 সালে কিন্তু 12খানা কোয়েশ্চেন এসেছিল, ইটস যথেষ্টই ভালো পার্সেন্টেজ হিসেবে। তারপরে আসছে আমাদের ইকোনমি, সেম হাল, মোটামুটি 5.67%। এবং লাস্টে আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, যার পার্সেন্টেজটা মোটামুটি দেখা যাচ্ছে 12.83%। এইখান থেকে আমরা তোমাদেরকে বলে দিতে পারি যে মোটামুটিভাবে একটা যদি গত 6 বছর, আমি বারবার বলছি এটা কিন্তু একটা ট্রেন্ড, এই এমন নয় যে এইরকমই একটা আসবে, এইরকম পার্সেন্টেজ নিয়েই আসবে, কিন্তু এটা ট্রেন্ড। মানে কি গত 5 বা 6 বছরের একটা যে কোয়েশ্চেন্সগুলোর যে অ্যানালিসিস, সেখান থেকে আমরা এই কোয়েশ্চেন্সগুলোর নাম্বার মোটামুটি একটা আইডিয়া করেছি। এবার এখান থেকে একটা ব্যাপার আছে যে তুমি এখানে কোনটাকে বেশি প্রেফার করবে, কোনটাকে একটু কম প্রেফার করলেও আপাতত হয়ে যাবে। তো সেখানে আমরা যদি বলি একটু খেয়াল করে দেখো যে আমার যেখানে পার্সেন্টেজ বেশি থাকবে সেখান থেকে তো নাম্বারটা তুলে আনতে হবে, তাহলে সেখানে যদি আমাকে একটু খেয়াল রাখতে হয় তাহলে সেখানে আমি কোনটাকে ফোকাস বেশি করব সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো যে 16.33% যেটা আমার আইএনএম রয়েছে সেটাকে তুমি একটু বেশি করে প্রেফার করো, ঠিক? তারপরে রয়েছে যেটা আমাদের সাপোজ 13.58, 13.41 যেগুলো রয়েছে সেগুলো তেমন ধরো জিওগ্রাফি 2-এ রাখো, তোমার জেনারেল মেন্টাল এবিলিটি 3-এ রাখো। তারপরে রয়েছে তোমাদের সাপোজ 13-এর পরে আমাদের 12.5 আসছে, যেটা হচ্ছে আমাদের ইংলিশ, 4 নম্বরে রাখো।
তারপরে আসছে যেমন ধরো 10.83 যেটা আমাদের জেনারেল সায়েন্স রয়েছে, সেটাকে 5 নম্বরে রাখো। টোটাল 8খানা সাবজেক্ট, 8খানা আমার প্রেফারেন্স হবে। তারপরে আসছে আমাদের যেমন ধরো 6, 5, 12, এখানে 12.83 রয়েছে যদিও, তো যাই হোক আমি এখানে এক কাজ করি, এখানে আমি এটাকে 4 করে দিই। জাস্ট মিনিট, এখানে আমি একটু জাস্ট নাম্বারিংটা একটু এদিক আর ওদিক, আর কিছুই নয়। সো আমি 12.83 বা যেটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা রয়েছে সেটাকে আমি 4 নম্বরে দিয়ে রাখলাম, এবং আমার এই যে ইংলিশের পোর্শনটা সেটাকে 5 নম্বর, এবং জেনারেল সায়েন্সটাকে আমি 6 নম্বরে রাখলাম। তারপরে আমার রয়েছে যেটা হচ্ছে আমার পলিটি, সেটাকে 7 নম্বরে রাখো, এবং ইকোনমিটাকে আমি 8 নম্বরে রাখো। এবং অবশ্যই তার সাথে সাথে এখানে আরও একটা রয়েছে হিস্ট্রির পোর্শনটা, সেটাও একটা বড়সড় মানে রয়েছে, 7 আর 8টা ওখানেই হবে। মেইনলি যদি দেখা যায়, মোটামুটি আমি যে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এইরকম, যে লাস্টে তোমার এই কয়টা দিনের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স কোথায় কোথায় দিতে হবে সেটা ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে আইএনএম, 2 নম্বরে জিওগ্রাফি, তারপরে আসছে তোমার 3 নম্বরে আমার জেনারেল মেন্টাল এবিলিটি, সো তারপরে 4 নম্বরে আসছে আমার জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স, 5 নম্বরে আমার ইংলিশ। মোটামুটিভাবে এই কটা যদি করে নাও, দেখবে তোমার পার্সেন্টেজের হিসাবে যথেষ্টই ক্যারি করে দিচ্ছে। ঠিক আছে, এইবার আসি আমাকে কোথায় কোথায় মেইন ফোকাস। যেমন ধরো আমি লিখে দিই আইএনএমটা একটা আসতে পারে ফার্স্ট। তারপরে আমি যেটা বলছি আমি জাস্ট একবার সিরিয়ালি লিখে দিচ্ছি, তাহলে জিনিসটা তোমাদের দেখতে সুবিধা হবে। জিওগ্রাফি রয়েছে, তারপরে তোমার জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে, তারপরে রয়েছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে পোর্শনটা রয়েছে, তারপরে রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে জেনারেল সায়েন্স, তারপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে পলিটি, তারপরে আমাদের ইকোনমি। এবার এখানেও আমাদের খেয়াল রাখতে হবে কোনটা কোথা থেকে কীরকম আসবে। এখানেও একটা জিনিস যদি খেয়াল করি, আমরা নর্মাল সেন্সে যদি বলি, যেমন ধরো আমাদের আইএনএম মানেই হচ্ছে ওই 1885 থেকে মোটামুটি ধরে নাও সাপোজ 1947। সো এখানেও আমার পার্সেন্টেজ যদি হিসেবে দেখা যায়, মোটামুটিভাবে আমরা এই ফেজগুলোকে বা যদি চারটে চারটে করে ফেজ ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা খুব সুবিধেই মতন আমরা করে নিতে পারবো। যেমন ধরো 1885 থেকে তোমার 1915 একটা ধরে নাও, 1915 থেকে 1930 ধরে নাও, 1931 থেকে 1947 একটা ধরে নাও, আরেকটা ওই আমাদের প্রথমের যেটা রয়েছে 1858 থেকে 1885, যেখানে আমাদের রিভোল্টগুলো হয়েছিল বা ন্যাশনালাইজেশনগুলো হয়েছিল, সেগুলো একটু দেখে নিতে পারো। তারপর আমাদের জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফি যে সব করতে হবে সেটাও নয়, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে একটু স্পেশাল রেফারেন্স দিতে হবে, ঠিক আছে না, স্পেশাল ফোকাস রাখতে হবে ওখানে, ওখান থেকে পার্সেন্টেজটা বেশি থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স জিকেটাও রয়েছে, জেনারেল মেন্টালিটি থেকে, এখান থেকে কিন্তু আমাদের ম্যাথস পোর্শনটা খুব বেশি না আসলেও, ম্যাথস পোর্শনটা 7 বা 8টা কান্না কোশ্চেন আসবে, বাকিটা কিন্তু আমাদের জিআই এর কোশ্চেন্সগুলো আসবে। তো এইভাবে যদি তোমরা একটু ফোকাস করতে পারো, ফোকাসিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যদি একটা ট্রেন্ড দেখা গেছে যে মানে ডাব্লিউবিসিএস পরীক্ষা মানে আমাকে প্রথমেই মানে মানে হিস্ট্রি পড়তে হবে। এবার হিস্ট্রি মানে কি, অনেকে কি করে এই ইন্ডিয়ান হিস্ট্রি দিয়ে শুরু করে দেয়। ইন্ডিয়ান হিস্ট্রি মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, অ্যানসিয়েন্ট কিন্তু সেইভাবে এই মুহূর্তে কাজে লাগবে না, বা মানে যদিও বা কাজে লাগে সেটা আমাদের আর্ট অ্যান্ড কালচারের পোর্শনটাতে লাগবে, যেটা কিনা আমরা মেন্সে দেখবো। বাট আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি প্রিলিমিনারি স্টেজে অতটা ইম্পর্টেন্স নেই যতটা আমার আইএনএমে আছে। আমি বারবার বলছি প্রেফারেন্সগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, প্রেফারেন্সটা কীভাবে দেবে না দেবে সেটা ইম্পর্টেন্ট। সেইভাবে তোমাকে কিন্তু গুছিয়ে নিতে হবে আগামী 10 দিনের মধ্যে। এবার গোছাবে কীভাবে, গোছাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম, যে তুমি জাস্ট একটা কথা মাথায় রাখো যে তোমাকে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে। প্রিভিয়াস ইয়ার কতটা করবে, মোটামুটি ধরে নাও 2015 থেকে 2020, এই 6টা বছর তো করতেই হবে মাস্ট, ঠিক আছে। সাথে আর যেটা করবে সেটা হচ্ছে একটু যদি পারো 2014 থেকে 2020 সাল অবধি যে কটা তোমার ডাব্লিউবিসিএস মেইনসের কোয়েশ্চেন্সগুলো আছে সবগুলো করতে হবে না। হ্যাঁ, সবগুলো নয়, জাস্ট একটু বেছে বেছে যেগুলো একটু মনে হবে যে না এই কোয়েশ্চেন্সগুলো করা যাবে, সবগুলো কিন্তু করার দরকার নেই। সবগুলো করতে গেলে অতটা সময় পাবে না। তোমাকে যেটা করতে হবে একদম সিম্পলভাবে যদি বলি, এমসিকিউ একটু প্র্যাকটিস করতে হবে। এবার মেন্সের সমস্ত কিছু যখন করতে বারণই করছি, তাহলে এক্সট্রা কী করবে, এক্সট্রা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মক দিতে হবে, ম্যাক্সিমাম মক। এখন সময় হচ্ছে শুধুমাত্র এমসিকিউ, এমসিকিউ দিয়ে যাও আর ম্যাক্সিমাম রিভিশন করে যাও। এবার রিভিশনটা কীরকম করবে, এমসিকিউ দাও, এমসিকিউ যেখানে কোশ্চেন আটকাবে সেখানে তারপর থেকে তুমি সেখানে যেটা আটকাবে সেখানে একটু জাস্ট ডিটেলস দেখে নাও, নিয়ে সেখান থেকে আবার সুইচ করে আবার এমসিকিউ চলে আসো। এই রকম করতে করতে হবে। এই মানে এমন নয় যে খালি আমি এখন থিওরি পড়ে আছি, থিওরি এখন পড়ার সময় নয় কিন্তু। হ্যাঁ, এখন খালি এমসিকিউ সলভ করে এমসিকিউ করে যাও, এমসিকিউ সলভ করে এমসিকিউ করে যাও। ভুল হবে আবার ঠিক করো, ভুল হবে আবার ঠিক করো, আবার রিভিশন দাও, আবার রিভিশন দাও।
লাস্ট 10 দিন মোটামুটি এরকম করতে থাকো, ডেফিনেটলি আমরা আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর মনে রাখো কাট অফ নিয়ে তো একদমই আগে থেকে কিছু বলা একদমই যুক্তিযুক্ত নয়, তবে তবুও মোটামুটি বলে রাখি যে অ্যাটলিস্ট 140-র আশেপাশে টার্গেটটা করে যেতেই হবে, উপায় নেই, যেহেতু আমাদের অলরেডি অফিসিয়াল কাট অফ কিন্তু গত বছরে 127 সামথিং ছিল। তো ডেফিনেটলি তোমাদেরকেও বলে রাখতেই হবে যে বেসিক্যালি 140 মিনিমাম একটা স্কোর ধরে এগোতে হবে, ঠিক আছে। আর যারা যারা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছো তোমাদেরকে বলবো তোমরা যতটা পারো ম্যাক্সিমাম নিয়ে নেওয়ার চেষ্টা করো। আর একটা কথা, যে মোটামুটি যারা যারা পড়াশোনা করো তারা কিন্তু 80-90 কিন্তু ঠিক পেয়ে যাবে, 80-90 মোটামুটিভাবে সবাই পেয়ে যাবে। আসল খেলাটা হবে তারপরে, মোটামুটি তারপরের যে 50 মার্কের খেলা সেটা নিয়েই যত রাজ্যের মারামারি হবে। সেই এটা আর মানে এটাই একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার কোনো মেরিট এক্সাম নয়, এটা হচ্ছে আমার এলিমিনেশন এক্সাম। এলিমিনেশন এক্সাম মানে 1 2 3 4 মানে ABCD যেটা রয়েছে সেখান থেকে আমাকে এলিমিনেট করে 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 আমাকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। আর এটার কোনো তো আমাদের মার্কিংটা তো যোগ হবে না, তাহলে বেশি কোনো টেনশন নিতে হবে না। জাস্ট গিভ ইউর বেস্ট, স্টে কাম, কুল, কম্পোস্ট। আশা করে যাই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সো অল দ্য বেস্ট। আর তোমাদের এই যে বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো তো আছেই, সাথে সাথে আমাদের আপাতত এই কদিন একটা কাজ করতে পারো, জিআই এর যে মকটা হয় এই মকটা তোমার আমার যে বিকেল 5টার সময় মকটা হয় এই মকটা দাও জিআই এর, এটা তোমাদেরই দরকার। আশা করি এই WBCS এ তোমাদের খুব কাজে লাগবে। আর বিভিন্ন রকমের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা একটু দেখতে পারো, অবশ্যই নিজে নিজের পড়াশোনা কমপ্লিট করে। বিকেল 3টার সময় আমার ম্যাথামেটিক্সের ক্লাস হয়, আর আনএকাডেমিতে বিকেল 5টার সময় এই মকটার কথা বলছিলাম, রিজনিং মক টেস্ট এখন আপাতত WBCS ওরিয়েন্টেড মক হচ্ছে আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে। সকলে মিলে কিন্তু অবশ্যই পবন লাইভ কোডটা ইউজ করে নেবে, PABANLIVE, এই কোডটা ইউজ করলে তোমরা যে কোনো ফ্রি ক্লাস তোমরা অ্যাটেন্ড করে নিতে পারবে। এবং রাত 10টার সময় ইউটিউবেই এই চ্যানেলটাতেই তোমরা কিন্তু আমার রিজনিং এবং ম্যাথসের ক্লাস পেয়ে যাচ্ছ। তো এরকম করে থাকো, ভালো করে সুস্থ মনে পরীক্ষা দাও, আশা করা যায় খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং তোমাদের সামনে আরও এক্সাম যেগুলো আছে সেগুলো তোমরা আস্তে আস্তে কোয়ালিফাই করো। সো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।